হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসিসি বারাসাত। আজ আমরা আসন্ন কেপি, ডব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই এই সমস্ত পরীক্ষাগুলির জন্য খুব গুরুত্বপূর্ণ 10টি ম্যাথের কোশ্চেন নিয়ে চলে এসেছি। এইখানে আমি তোমাদের সবথেকে ভালো অ্যাপ্রোচ অর্থাৎ এই কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে কোন পদ্ধতিতে করলে সবথেকে ভালো হবে সেটা তোমাদের দেখাবো। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম কোশ্চেন, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% এবং প্রস্থ 20% বৃদ্ধি পায় তাহলে এটির ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এইবার দেখো বলছে দৈর্ঘ্য 30% বৃদ্ধি পাচ্ছে। 30%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 3/10, অর্থাৎ 10 ছিল 13 হয়েছে। আর কি বলছে? প্রস্থ 20% বৃদ্ধি পাচ্ছে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। এই সমস্ত ফ্র্যাকশন ভ্যালুগুলো একটু তোমাদের মনে রাখতে হবে, বিশেষ করে 20%। আরও কিছু বলে দেবো, কোয়েশ্চেন করার সাথে সাথে তোমরা জেনে যাবে। ঠিক আছে, প্রস্থ 20% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 5 ছিল 1 বৃদ্ধি পাবে। 5 এককে 1 একক বৃদ্ধি পাবে, হবে কত? 6। তাহলে আগে ক্ষেত্রফল ছিল কত? 50, এখন হচ্ছে কত? 6 13 78, অর্থাৎ 50 এককে বৃদ্ধি পাচ্ছে কত? 28। 50-এ বৃদ্ধি পাচ্ছে 28, তাহলে 100-তে বৃদ্ধি পাবে কত? 28 দুগুণ 56, অর্থাৎ 56% উত্তর। নেক্সট কোয়েশ্চেন, একজন কর্মচারী তার বেতনের 25% প্রথম সপ্তাহে এবং বাকি উপার্জনের 16% দ্বিতীয় সপ্তাহে খরচ করেন এবং দেখেন যে তিনি মোট 1850 টাকা খরচ করেছেন। কর্মচারীর বেতন নির্ণয় করো। ধরে নিই কর্মচারীর বেতন 100 রুপিস বা 100 টাকা বলতে পারো। আচ্ছা, এইবার দেখো 100 টাকার 25% প্রথম সপ্তাহে, 100 টাকার 25% কত? এর 25% অর্থাৎ 25 টাকা প্রথম সপ্তাহে খরচা করছে এবং বাকি উপার্জন, বাকি থাকছে কত? 100 থেকে 25 চলে গেলে পড়ে থাকছে 75। 75-এর 16%, অর্থাৎ 75 ইন্টু 16/100। 25 দিয়ে কাটলাম 3, 25 দিয়ে কাটলাম 4, 3 4 12, 4 থাকছে, 3 4 12। 16% দ্বিতীয় সপ্তাহে খরচ করেন, অর্থাৎ তাহলে কত টোটাল খরচা হচ্ছে? এটা তো প্রথম সপ্তাহে আর এটা দ্বিতীয় সপ্তাহে। টোটাল খরচা হচ্ছে কত? 37 ইউনিট। সার্কেল বন্ধ করে আমি ইউনিটটা ডিনোট করছি, ঠিক আছে? তাহলে 37 ইউনিটের ভ্যালু কত? 1850 টাকা। কত? 5 37 185, 50 টাইমস। তাহলে আমাদের মূলধন হবে কত? ধরেছিলাম কত? 100, 150 কম হবে কত? 5000। নেক্সট, মনীষ একটি মোবাইল ফোন তার ধার্য মূল্যের 50% ছাড়ে ক্রয় করেন। তিনি 35% লাভে 8100 টাকায় বিক্রয় করেন। ধার্য মূল্য কত ছিল? এটা আমরা রেশিওতে করব। সিপি, এমপি আর এসপি। সিপি মানে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, এমপি অর্থাৎ মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য, আর এসপি মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। এবার বলছে কি 50% ছাড়ে ক্রয় করেছে। ছাড়টা কিসের উপরে দেওয়া হয় সবসময়? মার্ক প্রাইসের উপরে। 50% মানে 1/2, অর্থাৎ 2 টাকার জিনিস 1 টাকা ছাড়ে পাচ্ছে, তাহলে কিনছে কত টাকায়? 1 টাকায়। এবার নেক্সট দেখো, তিনি 35% লাভে বিক্রয় করেন। 35% 5 7 35, 5 20 100, অর্থাৎ 20। এবার লাভটা কিসের উপরে হয় সবসময়? ক্রয় মূল্যের উপরে। তাহলে 20 টাকার জিনিস 7 টাকা লাভে বিক্রি করছে কত? 27 টাকায়। এইবার আমরা দেখছি দুই ক্ষেত্রে সিপির দুরকম মান আসছে। এটা তো হতে পারে না, সিপিটা একটা ফিক্সড ভ্যালু হবে। তাহলে কি করতে হবে? সিপির ভ্যালুটা সমান করতে হবে। প্রথম ক্ষেত্রে 1 আছে আর দ্বিতীয় ক্ষেত্রে 20 আছে,
তাহলে এদের লসাগু কত, 1 আর 20 লসাগু কত, 20। তাহলে প্রথম ক্ষেত্রে 20 দিয়ে গুণ করে দেবো। তাহলে ক্রয় মূল্য হবে 20, মার্ক প্রাইস হবে 20 দুগুণ 40, আর সেলিং প্রাইস হবে 27। এইবার কি বলছে, বিক্রয় মূল্য কত দেওয়া আছে আমাদের, 8100। এটা 27 ইউনিটের ভ্যালু কত, 8100। কত গুণ এটা, 3 27 81। তাহলে ধার্য মূল্য আমাদের এখানে বার করতে বলেছে। ধার্য মূল্য 3 4 12, আর পরে 3টে শূন্য, অর্থাৎ 12,000 টাকা ধার্য মূল্য। নেক্সট কোয়েশ্চেন, মোহন একটি বস্ত্র ব্যবসায় 1 লাখ টাকা বিনিয়োগ করে। কিছু মাস পর সায়ন 40,000 টাকা বিনিয়োগ করে ব্যবসায় যুক্ত হয়। বছরের শেষে তাদের মোট লাভ 3:1 অনুপাতে বিভক্ত হয়। কত মাস পর সায়ন ব্যবসায় যুক্ত হয়েছিল? দেখো, এইটা এক্স ধরেও করা যায়, কিন্তু আমি এক্স ধরবো না। এক্স না ধরে আমি অন্যরকম ভাবে তোমাদের একটু শেখাচ্ছি, ওর থেকেও আরো সহজ হবে। দেখো, প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। এই অংশীদারি, এটা অংশীদারি কারবারের অঙ্ক। এই অঙ্কের ক্ষেত্রে এই একটাই ফর্মুলা বা কনসেপ্ট, যেটাই বলে এই একটাই জিনিস আছে, এটাই তোমাদের একটু মাথায় রাখতে হবে, ব্যাস। রাখলে বাকি সব কোশ্চেনই সলভ হয়ে যায়। এই অর্থাৎ প্রফিট মানে কি, লাভ সমান ইনভেস্টমেন্ট মানে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল, আর টাইম মানে তো সময়, হয়ে যাচ্ছে। এইখানে আমাদের সময়টা বার করতে হবে, টাইম। এখানে টাইম বার করতে হবে। তাহলে প্রফিটকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করতে হবে। প্রফিটের রেশিও দেওয়া আছে 3:1, আর ইনভেস্টমেন্টের রেশিও কত দেওয়া আছে, ইনভেস্টমেন্ট অর্থাৎ কত টাকা ব্যবসায় বিনিয়োগ করছে শুরুতে। দেখো এইখানে কি করা যাচ্ছে, শুরুতেই আমরা কেটে দিচ্ছি, ওখানে তো রেশিও নিতে হচ্ছে, তো এখান থেকে নিয়ে নিই। এখানে 4টে শূন্য, এখানে 4টে শূন্য, কেটে দিলাম। তাহলে 10 আর 4 পরে থাকলো, 2 দিয়ে কেটে দিলাম 5, আর এইখানে 2। তাহলে এটা মোহন এম আর শায়ন এস। আচ্ছা, তাহলে মোহন কত টাকা ইনভেস্ট করছে, 5, আর শায়ন কত টাকা, 2। এইবার এদের ভাগ করতে হবে, প্রফিটকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার সব থেকে সহজ উপায় হলো রেশিও কোনাকুনি গুণ করে দাও। এটা কিসের ভ্যালু আসবে, টাইম। 3 দুগুণ 6, 5 1 5। মানে টাকাটা 1 বছর খাটছে, 1 বছর মানে 12 মাস দ্বিগুণ। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 10। তাহলে সায়নের টাকা কত মাস খাটছে, 10 মাস। ব্যবসাটা কত মাসের জন্য করা হচ্ছে, এখানে 12 মাস, আর সায়নেরটা খাটছে কত, 10 মাস। তাহলে সায়ন কত মাস পরে দিয়েছিল, 2 মাস পরে। অ্যান্সার। নেক্সট, পি ও কিউ একটি কাজ 12 দিনে সম্পন্ন করে। কিউ এবং আর ওই কাজটি 15 দিনে, এবং আর ও পি কাজটি 20 দিনে সম্পন্ন করে। এটাও একটু ভালো কোশ্চেন, টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন এটি। আচ্ছা, পি কিউ কত, 12 দিনে, আর কিউ আর কত দিনে করছে, 15 দিনে, এবং আর ও পি কত দিনে, 20 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক এই জায়গাটায় আমাদের বের করে নিতে হবে, অর্থাৎ মোট কাজ আমাদের এখানে বের করে নিতে হবে। তার সব থেকে সহজ কিভাবে বার করা যায় না, এই যে দিনগুলো দেওয়া আছে, এত দিন, এই যে দিনগুলো দেওয়া আছে, এদের আমরা লসাগু করে টোটাল ওয়ার্কটা বের করব। 12 15 আর 20 লসাগু কত, 60। পি কিউ কত, তাহলে 5 ইউনিট। এদের এফিসিয়েন্সি কিউ আর কত, 60কে 15 দিয়ে ভাগ করলে 4, আর আর পি এর এফিসিয়েন্সি কত, 60কে 20 দিয়ে ভাগ করলে 3 ইউনিট। এইবারে এইখানে বলছে পি একা কাজটি কতদিনে শেষ করবে। এবার আমাদের পি এর মানটা বার করতে হবে। দেখো, এইখানে করতে হবে কি, এই 3টে এবার যোগ করে দিলাম। সরাসরি এইখান থেকে পি পাওয়া যাচ্ছে না, তাহলে কি করব, পি কিউ আর এই 3টে যোগ করে দিলাম, দিলে কি হয়,
2 গুণ পি কিউ আর, এ একটা পি এ একটা পি, তাহলে 2p প্লাস 2q প্লাস 2r, তাই 2 কমন নিয়ে নিলাম, টয়েস অফ পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত ইউনিট হচ্ছে, 5 আর 4 9 আর 3 12, 12 ইউনিট। তাহলে পি কিউ আর এর ভ্যালু কত হবে, 6 ইউনিট। অর্থাৎ তিনজনের একসাথে মোট এফিসিয়েন্সি কত, 6। আর আমাদের এখানে বার করতে কিসের বলেছে, পি। তাহলে কিউ আর আর লাগবে না, কিউ আর আর কত, কিউ প্লাস আর এর কত, 4, 4 বিয়োগ করে দিলাম, তাহলে পি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম কত, 2। তাহলে পি একা কাজটি কত দিনে শেষ করবে, 60/2 অর্থাৎ 30 দিনে। নেক্সট, দুটি পাইপ এক্স ও ওয়াই 60 মিনিট এবং 75 মিনিটের মধ্যে একটি জলাধার পূর্ণ করতে পারে। একটি আউটলেট জেডও যুক্ত আছে। যদি তিনটি পাইপ একসঙ্গে ব্যবহার করে, ট্যাঙ্ক 50 মিনিটের মধ্যে পূর্ণ হয়ে যায়। পুরো ভর্তি ট্যাঙ্ক খালি করতে জেড পাইপটির কত সময় লাগবে। দেখো, এক্স পাইপ করছে কি 60 মিনিটে পূর্ণ করছে, ওয়াই পাইপ 75 মিনিটে, আর জেড পাইপ, জেড হচ্ছে আউটলেট পাইপ যুক্ত আছে, যেখানে তিনটি পাইপ অর্থাৎ এক্স ওয়াই আর জেড তিনটি একসাথে চালিয়ে দিলে এটি 50 মিনিটে পূর্ণ করবে। তাহলে মোট ধারণ ক্ষমতা আমাদের ট্যাঙ্কটির ধরে নিতে হবে, টোটাল ক্যাপাসিটি কত এটা আমরা ধরে নেব কিভাবে, এই তিনটে লসাগু নিয়ে। দেখো 60, 50 আর 75। এখানে যদি দেখো 60-এ 6 ইন্টু 10 আছে, আর 5-এ 5 ইন্টু 10 আছে। তাহলে 60টাকে যদি আমরা লসাগু হিসেবে ধরি, এর মধ্যে 10 তো কভার হয়ে যাচ্ছে, কিন্তু এই একটা 10 চলে আসছে, কিন্তু 5 আসছে না, তাহলে 5টাও থাকবে। তাহলে এইখানে কত দাঁড়াচ্ছে, 5, 6, 30 আর 10, 300। এবার 300কে কি 75 দিয়ে ভাগ করা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 4, 75, 300। তাহলে এই 300ই হয়ে যাবে টোটাল ক্যাপাসিটি। 5, 6, এবার 300কে 60 দিয়ে ভাগ করলাম 5, 75 দিয়ে ভাগ করলাম 4, আর 50 দিয়ে ভাগ করলে 6 হলো। কিন্তু এই যেটা আউটলেট পাইপ, সেটা আমি আউটলেট পাইপ আলাদা করে চিহ্নিত করার জন্য যেটার মাথায় একটা ফোঁটা দিয়ে দিলাম। তাহলে দেখো এই তিনটের একসাথে কত হচ্ছে, 6, আর এক্স এর কত 5, আর ওয়াই এর কত 4, 5 আর 4 9। তাহলে জেড কি বিপরীত কাজ করছে, অর্থাৎ জেড খালি করছে, এরা এক্স আর ওয়াই তো ভর্তি করছে, আর জেড খালি করছে, তাহলে কত ইউনিট খালি করবে, 3 ইউনিট। 9 থেকে 3 বিয়োগ করলে তবেই তো 3 জনের 6 আসবে, টোটাল 3 ইউনিট। তাহলে জেড পাইপটির পুরো ট্যাঙ্ক খালি করতে কত সময় লাগবে, টোটাল কত, 300। 300কে ক্ষমতা দিয়ে ভাগ করে দিলাম 3, 100 মিনিট সময় লাগবে। নেক্সট, দুটি ট্রেন একই সময় যাত্রা শুরু করে, একটি কলকাতা থেকে মধুপুর, অপরটি মধুপুর থেকে কলকাতা। যদি তারা মধুপুর ও কলকাতা যথাক্রমে 1 ঘন্টা ও 4 ঘন্টা সময় পৌঁছায়, তাহলে একে অপরকে অতিক্রম করার পর তাদের গতিবেগের অনুপাত হবে। এইখানে কি দেওয়া আছে, টাইমের রেশিও কত, 1:4। অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু এই তোমাদের এই কনসেপ্টটা কিন্তু মনে রাখতে হবে। স্পিড 1 বাই স্পিড 2 ইকুয়াল টু, ডিরেক্ট কনসেপ্ট এটা বসালেই সরাসরি উত্তর আমরা পেয়ে যাব। কত, টি2 এর মান কত, 4, আর টি1 এর ভ্যালু কত, 1। তাহলে আসছে কত, √4 মানে 2, আর 1 মানে 1। তাহলে স্পিডে 1, গতিবেগ দ্বয়ের অনুপাত কত হচ্ছে, 2:1, অর্থাৎ অপশানই উত্তর। নেক্সট, একজন বালক 20 কিমি/আওয়ার গতিবেগে হেঁটে সে 30 মিনিট দেরিতে স্কুলে পৌঁছায়। যদি সে 4 কিমি/আওয়ার গতিবেগ বৃদ্ধি করে, তাহলে সে 10 মিনিট দেরিতে পৌঁছায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। এখন এটা রেশিও দিয়েও করা যায়, কিন্তু সব থেকে ভালো উপায় হলো এটা ফর্মুলা দিয়ে করা। ডিস্টেন্স ইকুয়াল টু কি ফর্মুলা, দূরত্ব ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 ডিভাইডেড বাই স্পিড 1 মাইনাস স্পিড 2 ইন্টু টাইম। এইখানে টাইম বলতে মূলত সময়ের পার্থক্যটা আমরা লিখি। স্পিড 1 কত, অর্থাৎ প্রথমে গতিবেগ ছিল কত, 20, তারপরে কত হচ্ছে, এই যে 20 ছিল, 4 বৃদ্ধি পাচ্ছে, তাহলে হচ্ছে কত, 24, আর পার্থক্য কত,
স্পিড 1 আর স্পিড 2 এর মধ্যে 4, আর টাইম কত বলছে এখানে 20 মিনিট লেট, দুই ক্ষেত্রেই দেরি হচ্ছে, তাহলে সময় বিয়োগ করতে হবে। 30 মিনিট আর 10 মিনিট, এদের পার্থক্য কত? 20 মিনিট আছে, মিনিটকে ঘন্টায় পরিণত করতে গেলে 60 দিয়ে ভাগ করে দিতে হবে। 20 ভাগ 60, 3 8 24, 4 2 8, তাহলে 20 2 40। ডিস্টেন্স কত বাড়ি থেকে স্কুলের? 40 কিমি। নেক্সট, দুটি ট্রেন বিপরীত অভিমুখে গতিশীল, যাদের গতিবেগ যথাক্রমে 62 কিমি পার আওয়ার অ্যান্ড 40 কিমি পার আওয়ার। একটি ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার এবং একে অপরকে অতিক্রম করতে 18 সেকেন্ড সময় লাগে, তবে অন্য ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? ট্রেনের দৈর্ঘ্য সমান, ট্রেনের দৈর্ঘ্য কত? একটি ট্রেনের দৈর্ঘ্য কত? 250 মিটার, আর অপর ট্রেনটি ধরে নিই আমি এল, তাহলে ট্রেনের দৈর্ঘ্য সমান কি লিখব? স্পিড ইন্টু টাইম। এবার যেহেতু বিপরীত অভিমুখে বলেছে, তাহলে স্পিড কি হবে? যোগ হবে 102 কিমি পার আওয়ার। এবার কিমি পার আওয়ারে আছে, কিন্তু আমাদের এখানে কি দেখুন মিটার পার সেকেন্ড, এই যে মিটার সেকেন্ড, তাহলে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করে দাও, ইন্টু কত সময় চলেছে? টাইম 18 সেকেন্ড, 18 কেটে যাবে, 5 102 কত? 510, তাহলে 510 থেকে 250 বিয়োগ করলে এর ভ্যালু কত হবে? 260, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য হবে 260 মিটার। নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন। দেখো বলছে বার্ষিক শতকরা 5 টাকা হারে কোনো মূলধনের 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 টাকা, মূলধনটি কত? এটা ফর্মুলা দিয়েও করা যায়, কিন্তু সব থেকে ভালো উপায় হলো এই কোয়েশ্চেনটা করার গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও 3 ইয়ারের গোল্ডেন রেশিও কি? 3:1। বার্ষিক শতকরা 5 টাকা মানে বার্ষিক সুদের হার কত? 5%, 5%-এর ভ্যালু 1/20, তাহলে এই জায়গাটা আমাদের মূলধন ধরে নিই 20, আর কত বছর কত বলেছে? 3, তাহলে 20 পাওয়ার 3 দেব, এত টাকা মূলধন আমরা ধরে নিলাম। 20 পাওয়ার 3 মানে কত? 8000 টাকা। 20 কিউবের ভ্যালু 8000, এত টাকা আমরা ধরে নিলাম মূলধন। এবার মূলধনের 8000 টাকার 5% কত? দেখো 8000-এর 5%, পার্সেন্টের জন্য দুটো জিরো কেটে দিলাম, 50টা 40, 400। এবার 400 টাকার 5%, পার্সেন্টের জন্য দুটো জিরো কেটে দিলাম, 4 5 20, আর 20 টাকার 5% কত? 5 20 100, 100%, 100%, 100% 1। এইখানে এই যে রেশিওটা আছে, এই ফার্স্ট টার্মটা হয় 3 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট, আর ওই টার্মটা বাদে আর যে টার্মটা পড়ে থাকে অর্থাৎ 3:1, এগুলো 3 বছরের সিআই এবং এসের মধ্যে ডিফারেন্সটা বোঝায়। তাহলে সেটা কত? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 3 20 60 প্লাস 1 অর্থাৎ 61 ইউনিট, আর এই 61 ইউনিট অর্থাৎ 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 ইউনিট, আর তার ভ্যালু কত দেওয়া আছে? 61 টাকা, অর্থাৎ 1 গুণ। তাহলে প্রিন্সিপাল আমাদের কত হবে? 8000-এর 1 গুণ, অর্থাৎ 8000 টাকা। তাহলে এইখানে আমাদের আজকের ক্লাস শেষ হলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।